আমাকে আর মাইরেন না, আমি সত্যি কথা বলতেছি, প্লিজ আমাকে মারবেন না। আমি রাধিকাকে নিয়ে গেছি আমার সাথে। প্রেমিস সিরাজকে অনবরত মারতে থাকে, কিন্তু তখনও সিরাজ মুখ খোলেনি। সে নিশার কথা প্রেমিসকে বলে না। গরিব থেকে কোটিপতি পার্টের ইন্টারেস্টিং পার্ট আজকে হতে যাচ্ছে। তুমি যদি রাধিকাকে এইসব কিছু বলছো, তাহলে আমি তোমাকে এই পৃথিবী থেকে গায়েব করে ফেলবো। এখন থেকে আমি আমার রাস্তায়, তুমি তোমার রাস্তায়। প্রিমিস, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। তুমি আমার সাথে একদিন ছিলা, আমাদের মধ্যে কি হয়েছে তুমি ভুলে গেছো। তুমি আমাকে এইভাবে ইগনোর করতে পারো না। নিশা যখন এই কথাগুলো বলছিল তখন প্রিমিস নিজেকে দোষী ভাবতে থাকে। প্রিমিস ভাবে সে রাধিকাকে কি জবাব দিবে, কিভাবে রাধিকার সামনে মুখ দেখাবে যাকে কিনা সে অনেক বেশি ভালোবাসে। আচ্ছা, আমাদের মধ্যে যা হয়েছে তুমি সব ভুলে যাও। তার জন্য আমি তোমাকে 10 লাখ টাকা দিব। আমাদের এইগুলা তুমি কাউকে কিছু বলবা না। প্রিমিস নিশাকে এইগুলা বলে সেই ঘর থেকে বের হয়ে যায়। এরপর প্রিমিস নিজেকে অনেক ছোট ভাবতে থাকে। সে তার মোবাইল নিয়ে রাধিকাকে কল দেওয়ার চেষ্টা করে, কিন্তু রাধিকার মোবাইল বন্ধ ছিল। তাই প্রিমিস রাধিকার মিউজিক কোম্পানিতে যায়। রাধিকা কই, ওর কোনো খোঁজ পাইতাছি না। কালকে থেকে ওকে কল দেওয়ার ট্রাই করতেছি, ওর মোবাইল বন্ধ বলতাছে। স্যার, রাধিকা ম্যাডাম তো অনেক আগেই চলে গেছে। সোনালী ম্যাম রাধিকা ম্যামকে অনেক আগেই গাড়িতে উঠিয়ে দিয়েছে। প্রিমিস তখন কি করবে বুঝতে পারে না। সে সোনালীকে কল দেয়। হ্যালো সোনালী আপু, আমি প্রিমিস বলতাছি। কালকে কি রাধিকা আপনাদের সাথে ছিল? ও তো এখনো আমাদের বাসায় আসে নাই। আমি রাধিকাকে অনেকবার কল দেওয়ার ট্রাই করছি, ওর মোবাইল বন্ধ দেখাচ্ছে। কি বলতেছো? রাধিকা এখনো বাসায় যায় নাই? তুমি তো রাধিকাকে নিতে তোমার এক ফ্রেন্ডকে পাঠাইছিলা। কে নিতে আসছে? আমি তো কোনো ফ্রেন্ড পাঠাই নাই। আর কোথায় গেছে রাধিকা এখন? আমরা যখন ঢাকা আসছি তখন একজন রাধিকাকে নিয়ে গেছে। রাধিকা বলতেছিল তোমার সাথে নাকি ওর কথা হয়েছে, আর তুমি ওকে নিতে তোমার একজন ফ্রেন্ডকে পাঠাইছো। এরপর একটা গাড়ি আসে, এসে বলে তুমি নাকি রাধিকাকে নিতে ওকে পাঠাইছো। এরপর রাধিকা ওই গাড়িতে বসে চলে যায়, আর ওই ছেলের নাম ছিল সিরাজ। রাধিকা কোথায়? আমি জানি তুমি রাধিকার সাথে কোনো কিছু করছো, প্লিজ বলো রাধিকা কোথায়? প্রিমিস তখন বুঝতে পারে এই সব কিছুই নিশার কাজ। তাই প্রিমিস সোনালীর কল কেটে দেয়। প্রিমিস তখন নিশার কাছে যায় আর রেগে বলে, রাধিকা কোথায়? আমি জানি তুমি রাধিকার সাথে কোনো কিছু করছো, প্লিজ বলো রাধিকা কোথায়? নিশা তখন ভয় পেয়ে যায়। সে কোনোভাবেই সিরাজকে ফাঁসাতে চায় না। তাই নিশা প্রিমিসকে সিরাজের কোনো কথাই বলে না। আমাকে মাফ করে দাও প্রিমিস, আমি তোমাকে কালকে মিথ্যা কথা বলছি। কালকে যখন ঢাকা আসি তখন একটা গাড়িতে তোমার ফ্রেন্ড আসে, সে রাধিকাকে নিয়ে চলে যায়। প্রিমিস এইগুলা শুনে আরো চিন্তায় পড়ে যায়। সে নিশার বাসা থেকে চলে যায়। তারপর নিশা সিরাজকে কল দেয়। হ্যালো সিরাজ, কেমন কাটলো কালকে তোমার রাত? কাল রাতে আমি আমার বাসায় ছিলাম, কারণ আমি যখন রাধিকাকে নিয়ে হোটেলে যাই তখন আমার বউ এসে পড়ে। তারপর আমাকে ওইখান থেকে নিয়ে যায়। এরপর রাধিকা কই আছে, কেমন আছে আমি কিছুই জানি না। কি বলতেছো তুমি? তুমি আমার প্ল্যান পুরো নষ্ট করে দিছো। এখন যদি রাধিকার কিছু হয়, ওর কিছু হইলে তোমার দোষ, আমি কিন্তু কিছু জানি না। আরে তুমি কেন সব দোষ আমার গাড়ি দিতেছ? আমি এই সব তোমার কথাই করছি। এখন যদি পুলিশ আসে আমাকে নিয়ে যায়, তাহলে আমি সব বলে দিব যে তুমি আমাকে এইগুলো করতে বলছো। আচ্ছা এখন শোনো, আমাদের দুইজনের জন্যই ভালো হবে রাধিকাকে আমরা দুনিয়া থেকে সরিয়ে ফেলি। নাইলে রাধিকা যদি একবার প্রিমিসকে এগুলা বলে, তাহলে আমরা আর বাঁচতে পারবো না। তুমি ওকে রাস্তা থেকে সরাইতে পারলে তোমাকে আমি 4 লাখ টাকা দেব। তুমি এত টাকা কই পাইছো, আর কে দিছে তোমাকে এই টাকা? আমি রাধিকার বয়ফ্রেন্ডকে ফাঁসায়া ওর সাথে বিয়ে করব। প্রিমিসের ফ্যামিলি অনেক বড় লোক, তো তোমার কি মনে হয় আমি ওর কাছ থেকে 4 লাখ টাকা তোমাকে এনে দিতে পারবো না? তারপর নিশা প্রিমিসকে ফাঁসানোর জন্য হসপিটালে যেয়ে ফেক রিপোর্ট তৈরি করে, যাতে সে প্রিমিসকে বিয়ে করতে পারে। অন্যদিকে প্রিমিস রাধিকাকে খোঁজার জন্য বারেক মিয়াকে কল দেয়। আপনি যেমনি হোক রাধিকাকে খুঁজে বের করেন, ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। যেমনি হোক রাধিকাকে আমার কাছে এনে দেন। বারেক মিয়া যখন শুনলো রাধিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন সে তার লোক নিয়ে রাধিকাকে খোঁজা শুরু করে। বারেক মিয়া ওয়াসিমকে রাধিকার কথা জানালে সেও রাধিকাকে খুঁজতে শুরু করে। তারপর তারা দুইজন একটা হোটেলে যায় এবং সেই হোটেলে প্রেমিস ছিল। তোমাদের কি একটা মেয়েকে খুঁজতে এতক্ষণ সময় লাগে? তোমরা কি ঢাকা শহরের সব জায়গায় খুঁজে দেখতে পারো না? এখন আমার সামনে এনে দাঁড়ায় না থেকে যাও খুঁজো। রাধিকাকে না নিয়ে আমার সামনে আসবা না। জি স্যার, আমরা ম্যাডামকে অনেক তাড়াতাড়ি খুঁজে আনবো। স্যার, আমাদের কিছু লোক এই ছেলেকে ধরে নিয়ে আসছে। তার নাম হলো সিরাজ, যে রাধিকা ম্যাডামের সামনে আপনার ফ্রেন্ডের পরিচয় নিয়ে আসছিল। এরপর রাধিকা ম্যাডামকে সে নিয়ে যায়। কে এই সিরাজ? ওকে তো চিন্তাছি না।
আরে তুমি? প্রিমিস তখন সিরাজকে দেখে চিনে ফেলে, যাকে কিনা সে হিমারিকে ডিস্টার্ব করার জন্য মেরে দাঁত ভেঙে দিয়েছিল। এরপর প্রিমিস রাগ হয়ে সিরাজের সামনে দাঁড়ায়। বল আমাকে রাধিকা কই, নাইলে আমি এখন তোকে মেরে ফেলবো। কেউ আমাকে বন্দুক দাও, আমি ওকে এখনই মেরে ফেলবো। স্যার আপনি হয়তো বউ বুঝতেছেন, আমি রাধিকাকে চিনি না। আমি তো এটাই জানি না আপনারা কি নিয়ে কথা বলতেছেন, আর রাধিকা কে? সিরাজ তাকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলতে থাকে, কিন্তু প্রিমিস বুঝে যায়। তখন সে ওয়াসিমের কাছ থেকে বন্দুক নিয়ে সিরাজের মাথায় ধরে। তারপর প্রিমিস বলে, আমি জানি তুই মিথ্যা কথা বলতাছ, সত্যি করে বল রাধিকা কই, নাইলে কিন্তু আমি তোর ফ্যামিলিকে একদম পথে নামাবো, তোর ফ্যামিলিকে দিয়ে একদম ভিক্ষা করাবো। প্রিমিস যখন এই কথা বলছিল তখন ওয়াসিম সিরাজকে মারতে থাকে। যতক্ষণ না সিরাজ সত্য কথা স্বীকার করছিল ততক্ষণ পর্যন্ত ওয়াসিম তাকে মারতে থাকে। আমাকে আর মাইরেন না, আমি সত্যি কথা বলতেছি, প্লিজ আমাকে মারবেন না, আমি রাধিকাকে নিয়ে গেছি আমার সাথে। ঠিক তখনই যখন সিরাজ এই কথাগুলো বলছিল, বারেক মিয়ার কিছু লোক সিরাজের বউকে নিয়ে আসে। সিরাজ তার বউকে দেখে চমকে ওঠে। এরপর প্রিমিস দেখতে পেল সিরাজের বউর কাছে রাধিকার সুটকেস। প্রিমিস ইমোশনাল হয়ে পড়ে রাধিকার সুটকেস দেখে। আমি রাধিকাকে আমার সাথে গাড়িতে করে একটা হোটেলে নিয়ে যাই। বল তুই রাধিকাকে হোটেলে নিয়ে কি করছত, আর রাধিকা এখন কই, ওর সাথে তুই কি করছত বল, নেলে কিন্তু আমি তোকে এখনই মেরে ফেলবো। যখন আমি রাধিকাকে নিয়ে হোটেলে আসি তখন সিরাজ এই কথাগুলো বলার আগেই প্রিমিস তাকে মারতে শুরু করে। আরে শালা তারপর কি করছত বল, আর রাধিকা কই? সিরাজ কিছু বলার আগে ওয়াসিমের কিছু লোক তখন নিশাকে ধরে নিয়ে আসে। বারেক স্যার, সিরাজের কল রেকর্ড বের করেন। রাধিকা ম্যাডামকে যে আপনার ফ্রেন্ড সে যে নিতে আসতে বলছিল সেটা আর কেউ না, এই মেয়ে। আচ্ছা নিশা, তুমি রাধিকার সাথে এমন করছো? আচ্ছা তাহলে নিশার সাথে মিলেই কাজ করছো। বল শালা এরপর তোরা কি করছো? স্যার আমাকে মাফ করে দেন, আমি একটা শয়তান, প্লিজ আমাকে মাফ করে দেন। এরপর কি করছো বল, তাড়াতাড়ি বল, নেলে কিন্তু এক্ষুনি আমি তোরে গুলি করে দিমু। এরপর আমার বউ ওইখানে চলে আসে। আমি ভয় পেয়ে গেছিলাম যখন আমার বউ এইসব ব্যাপারে জেনে যায়। আমি রাধিকা ম্যামকে ওয়াশরুমে লুকিয়ে রাখছিলাম, তারপর আমার বউ ওয়াশরুমে গিয়ে সেটা দেখে ফেলে। এরপর আমরা দুইজন রাধিকাকে ওইখানে রেখে চলে আসি। এরপর আমি আর কিছু জানি না, রাধিকা ম্যাডাম কোথায় আছে আমি আসলেই কিছু জানি না। তোমরা সবাই যেমনি হোক রাধিকার খোঁজ করো, ঢাকা শহরের সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজো, যেমনি হোক রাধিকাকে এনে দাও। প্রতিটা হসপিটাল, পুলিশ স্টেশন, সব জায়গায় তোমরা রাধিকাকে ভালো করে খুঁজো। তারপর ওয়াসিম তার লোকদের নিয়ে চলে যায় রাধিকাকে খোঁজার জন্য, কিন্তু প্রিমিস নিজেকে শান্ত করতে পারছিল না। সে তার সম্পূর্ণ রাগ সিরাজের উপর মিটায়। প্রেমিস সিরাজকে অনবরত মারতে থাকে, কিন্তু তখনও সিরাজ মুখ খোলেনি। সে নিশার কথা প্রিমিসকে বলে না। শান্ত হও প্রিমিস, ওদের দুইজনকে আর মাইরো না, যেটা হওয়ার হয়ে গেছে, ওদেরকে এখন আর মেরো না। সেটা তুমি আর একটা কথা বলবা না। রাধিকার জন্য ওদের সাথে এমন কেন করতেছ? তুমি তো কত বড় ফ্যামিলির একটা ছেলে, তুমি কেন রাধিকার জন্য এগুলা করতেছ? রাধিকার মধ্যে কে এমন আছে যেটা আমার মধ্যে নাই? আমিও তো অনেক সুন্দর, আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। তারপর প্রিমিস নিশার সামনে যায় এবং অনেক জোরে তাকে থাপ্পড় দেয়। প্রিমিস বারেক মিয়াকে বলে বন্দুক দিতে, যাতে সে সিরাজকে ভয় দেখাতে পারে। প্রিমিসের এমন রূপ দেখে বারেক মিয়া ভয় পেয়ে যায়। যেই প্রিমিস কিনা আগে মানুষ দোষ করলেও ক্ষমা করে দিত, সেই প্রিমিস এখন সিরাজকে মারার জন্য হাতে বন্দুক নিচ্ছে। প্রিমিস স্যার প্লিজ আমাকে মাফ করে দেন, আমার উপর একটু দয়া করেন। আমি আমার আম্মুর কসম দিতেছি আমি আর এই কাজ করব না। আমি আপনার চাকর হয়ে থাকবো সারা জীবন, প্লিজ আমাকে মাফ করে দেন। প্রিমিস স্যার, আমাদেরকে মাফ করে দেন, আমরা আর এরকম কাজ করব না। রাধিকা শুধু আমার, যদি এখন তোর বউয়ের সাথে কেউ এমন করতো তাহলে তোর কেমন লাগতো? না প্রিমিস স্যার, আপনি যেটা মনে করতেছেন তেমন কিছু না, আমি ম্যাডামের গায়ে একটু হাতও দেই নাই। সিরাজ তার সম্পূর্ণ কথা বলার আগেই প্রিমিস তার বন্দুক থেকে 2টি গুলি করে। এতে সিরাজ ও তার বউ মাটিতে পড়ে যায়। নিশা প্রিমিসের এইরকম আচরণ দেখে সেও ভয় পেয়ে যায়। কি হতে যাচ্ছে নেক্সট পার্টে আপনারা হয়তো বুঝে গেছেন। নেক্সট পার্ট আরো বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো অবশ্যই গাইস চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর গাইস আমাদের এই গরিব থেকে কোটিপতি পার্ট কিন্তু আর বেশি দিন নাই, আমরা 100টা পার্ট করে শেষ করে দিব। আপনারা যতই রিকোয়েস্ট করেন না কেন, এটার আশাবাদ দেন, আমরা 100টা পার্ট করে শেষ করে দিব। তো আজকে এই পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।